আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার আশ্রয় গল্পের 4 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ইস বান্ধবী, দুলাভাই দেখতে যেমন সুন্দর তেমনি তার মনও সুন্দর। একবার বলাতেই টাকাগুলো দিয়ে দিল। এতদিন ঢাকাতে থেকেও এমন নামকরা দুলাভাইকে চিনতে পারলাম না। এখন থেকে রাস্তায় টানানো পোস্টারগুলো দেখে চলতে হবে বুঝলি। যখন ওই দুলাভাইয়ের ছবি দেখতে পাবো তখন ওই সবাইকে ডেকে বলবো, সবাই দেখো এই সুন্দর এমপি আমার একমাত্র বান্ধবীর বর। ইস ভাবতেই ভালো লাগছে। লম্বা বক্তব্য শেষে খিলখিল করে হেসে উঠল প্রিয়তা। আর আদ্রিজা ভাবুক চোখে তাকিয়ে আছে মেয়েটার পানে। এত বড় হয়েও যেন বাচ্চামো কমে না মেয়েটার। আর কী সব বলে চলেছে তখন থেকে, পাগল মেয়ে। আদ্রিজা হতাশার শ্বাস ফেলল। আর প্রিয়তা খুশি হয়ে পুনরায় বান্ধবীর পাশে বসে রইল। বান্ধবীকে একা রেখে তার এখন আর কোনো আনন্দ করার ইচ্ছে নেই। আরাফ সাহেব ওনার শ্যালক আর আশেপাশের বয়স্ক মুরব্বীরা এসে বরযাত্রী সকলকে সুন্দর করে আপ্যায়ন করলো। ভেতরে নিয়ে সবার ব্যবস্থাপনা করে দিল। এ নিয়ে রুদ্ধদের সাথে আগেই কথা হয়েছিল আরাফ সাহেবের, তাই সেই মোতাবেক ওই ব্যবস্থা করেছেন তিনি। তাই কোনো সমস্যার সম্মুখীন হতে হলো না আরাফ সাহেবকে। আর রুদ্ধ এতে অনেক সাহায্য করেছে। সবাই বসতে একপাশে বিয়ের তোড়জোড় শুরু হলো, আরেক প্রান্তে খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো। বাকি সবাই বসলেও রায়া আর ঈশানী ছোট দুই ভাইকে নিয়ে আদ্রিজার কক্ষে ছুটে গেল। আদ্রিজার রুমে এখন অনেক মানুষের আনাগোনা। রায়াকে আর ঈশানীকে দেখে আদ্রিজা আর প্রিয়তা দুজনেই কুশল বিনিময় সারলো। তবে একসাথে একই রুমে দুটো যমজ ছেলেকে দেখে আদ্রিজা আশ্চর্য হয়ে তাকিয়ে রইল। ভাবির চাহনি বুঝতে পেরে রায়া মুখে বলল, এই দুটো তোমার সব থেকে ছোট দেবর ভাবি, মানে এ দুটো আমার চাচুর ছেলে, দুটোই যমজ। পরিচয় হতেই মায়ান হিয়ান একই সাথে বলে উঠল, আসসালামু আলাইকুম ভাবি আম্মা। দুটোকে একসাথে বলতে দেখে আর এমন সম্বোধন শুনে রুমের সবাই ভেবাচাকা খেলো। আদ্রিজা সালামের জবাব দিল। প্রিয়তা বিছানা থেকে নামতে নামতে উচ্চারণ করলো, বাহ সুজা ভাবি আম্মা, বেশ তো। দুই ভাই একই সাথে আলতো হেসে বলল, বড় ভাইয়া বলেছে এই রুমে যে মেয়েগুলো সেজে বসে থাকবে সে আমাদের ভাবি আম্মা হয়। এটাই আমাদের ভাবি আম্মা, ঠিক বলেছি না? বাচ্চা দুটোকে পুনরায় একই সাথে বলতে দেখে সবাই হেসে উঠল। আদ্রিজা নিজেও কিছুটা হাসলো। প্রিয়তা বাচ্চা দুটোর সামনে দাঁড়িয়ে দুজনের গাল দুটো টেনে দিয়ে হাসতে হাসতে বলল, হ্যাঁ আপনারা দুজন ঠিকই বলেছেন কুটি বিআই সাহেব। পরক্ষণে বান্ধবীর উদ্দেশ্যে বলে উঠল, দোস্ত এই দুটো তো দুলাভাইয়ের থেকেও বেশি সুন্দর আর কিউট। দুটোরাই আমারে দিয়ে দিস, আমি হাসি মুখে বিয়ে করে নেব। তাহলে তোর যা হয় তোর কাছেও থাকতে পারবো, আর দুটো জামাই নিয়ে একসাথে ঘুমাতে পারবো। সুন্দর না বিষয়টি? প্রিয়তার কথা শুনে মায়ান হিয়ান বোধহয় কিছুটা লজ্জা পেল। আলতো হেসে পুনরায় একই সাথে বলল, দুই ভাই তোমাকে আমার পছন্দ হয়েছে আপু, তবে বিয়ে করতে পারবো না, কারণ আমরা একই রকম দেখতে দুই মেয়েকে বিয়ে করব। তোমার মতো দেখতে তোমার কোনো বোন তো নেই নিশ্চয়ই, তাহলে থাকলে বলো। মায়ান হিয়ানের কথা শুনে রুম জুড়ে হাসির ঝঙ্কার শুরু হলো। আদ্রিজাও অনেকটা জোরে জোরে হেসে উঠল। প্রিয়তা চোখ ঘুরিয়ে বান্ধবীর দিকে সেই হাসির পানে তাকালো। দরজা থেকে সেই হাসির পানে আরাফ সাহেবও অপলক দৃষ্টি ফেলে তাকিয়ে আছে। মেয়েটার মুখে এমন মন খোলা হাসি শেষ কবে দেখতে পেয়েছিলেন তিনি, মনে পড়ে না। চোখ ভরে উঠল। তবে মেয়েকে নিয়ে যেতে হবে বিধায় নিজেকে সামলে ভেতরে প্রবেশ করলো। আরাফ সাহেব দেখে সবার হাসির মাত্রা কমে গেল। আরাফ সাহেব মেয়ের পানে মায়াময় দৃষ্টি ফেলে শুকনো ঢোক গিলে বলল, তোমাকে অন্যর হাতে তুলে দেওয়ার সময় হয়ে গেছে আম্মু, চলো আব্বুর সাথে। বাবার মুখে আবেগঘন কথা শুনতে আদ্রিজার কান্না পেয়ে গেল। আরাফ সাহেব বুঝতে পেরে উঠে বললেন, একদম কান্না নয় এখন, প্রিয়তা মা তোমাকে এত সুন্দর করে সাজিয়েছে, তা যদি বিয়ের আগেই নষ্ট হয়ে যায় তাহলে সে কষ্ট পাবে না বলো? হাসি মুখে চলো আব্বুর সাথে। বাবার কথায় আদ্রিজা ব্যথা তুলে এক হাসি উপহার দিয়ে বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো। সময় যত গড়াচ্ছে ততই যেন নিজের মাঝে বয়ে চলা অস্থিরতার আজ বুঝতে সক্ষম হচ্ছে সে। কেমন এক মিশ্র অনুভূতির জোয়ার বয়ে চলেছে মনের অন্তর্করণে। সেসব কিছু আড়াল করে বাবার হাতখানা জড়িয়ে ধরলো। বাবার প্রিয় সখীর সাথে মিলে নিজের রুম থেকে বেরিয়ে বিয়ের আসরের দিকে অগ্রসর হলো। রুদ্র সেই কখন থেকে ওদের আগ্রহ নিয়ে বসে আছে। পাশে ছোট ভাই আর নাসিম বসা, বাবা চাচাও আছে। রুদ্র বসে বসে শুধু ছটফট করছে। সেই ছটফটানি বাড়িয়ে দিতে আদ্রিজার আগমন ঘটলো সেখানে। যে মুখখানা দেখার জন্য এত সময় অপেক্ষা করলো তার জন্য সফল হতে গিয়েও বিফল হয়ে গেল, কারণ মেয়েটার মুখ পাতলা এক ওড়নার আড়ালে আছে। তাছাড়া মেয়েটাকে এনে ফুলের তৈরি পর্দার আড়ালে বসিয়ে দিল। রুদ্র নিজের অশান্ত মনকে এই নিয়ে সান্ত্বনা দিল যে মেয়েটার মুখ দর্শন করতে ব্যর্থ হলেও মেয়েটাকে তো দেখতে পেয়েছে, আপাতত এটাই যথেষ্ট। বর্ব দুজনে হাজির হতে কাজী আর উকিল সাহেব নিজেদের কাজ শুরু করে দিলেন। কিছু কাগজপত্র তৈরি করলেন। কাজী সাহেব রাশিদুল সাহেবের উদ্দেশ্যে বললেন, কাবিন কত লিখবো মিস্টার কাদের? রাশিদুল সাহেব ভেবেচিন্তে কোনো জবাব দিবেন তার পূর্বে রুদ্র বলে উঠল, আপাতত এটা লিখুন, নগদ 30 লক্ষ টাকা আর উত্তরার তৈরি আমার নিজস্ব একটা বাড়ি, বাকি যা প্রয়োজন আমি পরবর্তীতে দিয়ে দিব। ছেলের কথা শুনে পাশে বসা রাশিদুল সাহেব আর রামিস সাহেব দুজনে কিছুটা আশ্চর্য হলেন। রাশিদুল সাহেব অবাক হয়ে ছেলের উদ্দেশ্যে বললেন, এত কাবিন করার হেতু কি রুদ্ধ? রুদ্ধ শান্ত চোখে তাকালো সম্মুখে পর্দার আড়ালে বসা হবু স্ত্রীর পানে। সেদিকে দৃষ্টি নিবদ্ধ রেখে শান্ত শীতল কণ্ঠে বলল, আমার অনিশ্চিত জীবনে তাকে জড়াতে চলেছি, স্বামী হিসেবে এতটুকু দায়িত্ব তো পালন করতেই হবে আব্বু। আমি নিশ্চিত করে যেতে চাই আমার অবর্তমানে কখনো আমার স্ত্রীকে কোনোরূপ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে না হয় যেন। রুদ্ধর জবাব শুনে বাড়ির মানুষগুলো ছাড়াও কাজী সাহেব আর উকিল সাহেব আশ্চর্যজনিত হয়ে তাকিয়ে রইলেন। তবে এসবের রুদ্ধর কোনো ভাবাবেগ নেই। কাজী সাহেবকে বসে থাকতে দেখে গলার স্বর তেজি করে বলল, এখনো বসে আছেন কেন? দ্রুত বিয়ে পড়ানোর ব্যস্ততা করুন, অনেক অপেক্ষা করেছি, আর সম্ভব হচ্ছে না। রুদ্ধর ধমক খেয়ে কাজী সাহেব ব্যতিগ্রস্ত হয়ে কাজ শেষ করলেন। রুদ্ধ কথাগুলো জোরে জোরে বলায় সব শুনতে পেল একপাশে নমনীত হয়ে বসে থাকা
আদ্রিজা। একদিনে খুঁজেও জবাব পায়নি এই লোকটা তাকে কেন বিয়ে করছে, কেন লোকটার কথায় আর কাজে তার এক নীরব সম্মানটা খুঁজে পাই। লোকটা কি তাকে দয়া করছে নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে। আদ্রিজার ভাবনার মাঝে কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করলেন। তা কর্ণপাত হতেই আদ্রিজার গলা শুকিয়ে এলো। পুনরায় কানে প্রবেশ করলো কাজী সাহেবের বলা কথাগুলো। আরাফ এহসানের একমাত্র কন্যা আদ্রিজা এহসান আরু, আপনি রাশিদুল কাদেরের বড় পুত্র রুদ্রাফি কাদের রুদ্রের সাথে 30 লক্ষ টাকার দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি থাকলে বলুন কবুল। কবুল শব্দটা শুনতেই আদ্রিজার পাশে বসা বান্ধবীর হাতখানা শক্ত করে চেপে ধরলো। মুখ দিয়ে যেন কথা বের হতে চাইলো না, কান্না পেয়ে গেল। কবুল বলতেই তো অচেনা ছেলেটা তার নামে হয়ে যাবে, বাবা মাকে ছেড়ে দূরে চলে যেতে হবে। ভয়, অস্থিরতা আর চিন্তায় আদ্রিজার শরীর কেঁপে উঠল। আদ্রিজার পাশে বসা বাবা আর বান্ধবী তা ঠাউর করতে পেরে আদ্রিজার কাঁধে হাত রেখে ভরসা দিল। আরাফ সাহেব মেয়েকে আস্থাস্বরূপ বললেন, সুখের দিন তোমার অপেক্ষায়, তাকে গ্রহণ করো আম্মু। এই সামনে বসা ছেলেটা তোমাকে ভালো রাখবে, তার নামে কবুল বলো মা আমার। বাবার কথা শুনে আদ্রিজা টলমলে আঁকিতে বাবার দিকে এক পলক তাকালো। পুনরায় একই নমনীত করে দূর দূর বুক নিয়ে কাপা কাপা কণ্ঠে উচ্চারণ করে উঠল কাঙ্ক্ষিত শব্দগুলো, কবুল কবুল কবুল। আদ্রিজার কণ্ঠের কবুল শব্দগুলো শুনতে রুদ্ধর চোখ বুজে নিল। এতক্ষণ যেন তার নিঃশ্বাস আটকে ছিল মেয়েটার কবুল বলতে দেরি করায়। স্বস্তির শ্বাস ফেলল। পাশ থেকে আলহামদুলিল্লাহ শব্দ শুনে মুখরিত হতে চোখ মেলে তাকালো রুদ্ধ। কাজী সাহেব এবার রুদ্ধর পানে তাকিয়ে একই স্বরে বললেন, রাশেদুল কাদেরের বড় পুত্র রুদ্রাফি কাদের রুদ্ধ, আপনি আরাফ এহসানের একমাত্র কন্যা আদ্রিজা এহসান আরু এর সাথে 30 লক্ষ টাকা দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, রাজি থাকলে বলুন কবুল। রুদ্ধ এক মুহূর্ত দেরি করলো না, পর্দার ফাঁক গুলিয়ে মেয়েটার পানে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে শান্ত অথচ অস্থিরতার সহিত বলল, কবুল কবুল কবুল। পুনরায় কাঙ্ক্ষিত শব্দগুলো শ্রবণ হতে চারিপাশে আলহামদুলিল্লাহ শব্দে মুখরিত হয়ে উঠল। আদ্রিজার শব্দগুলো শ্রবণ করে নিজের আঁখি দুটো খিচে বন্ধ করে নিল। সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেল তার মাঝে বয়ে চলা অশান্ত অনুভূতিগুলোকে যেন বাবা আর বান্ধবী ভুল করেও বুঝতে সক্ষম না হয়। কবুল বলা শেষ হতেই কাবিননামা রেজিস্ট্রি পেপার এগিয়ে দেওয়া হলো দুজনের নিকট। রুদ্ধ স্বাভাবিকভাবে আনন্দের সহিত সই করে তুলল। এক কবুল আর একটা সইয়ের দ্বারা মেয়েটাকে আজীবনের মতো নিজের সাথে বেঁধে ফেলতে পারায় বিজয়ের হাসি হাসলো রুদ্ধ। তবে আদ্রিজার সই করার সময় হাতখানা কেঁপে কেঁপে উঠল। কেমন হবে এর পরবর্তী জীবন, আর কত লড়াইয়ে অংশগ্রহণ করতে হবে। 3 কবুল আর সইয়ের দ্বারা বাধাকৃত স্বামীকে পাশে পাবে আদৌ, নাকি সেও মোহ কেটে গেলে হারিয়ে যাবে দূরও জানাই। এমন অযাচিত ভাবনায় মত্ত হয়ে অনিশ্চিত জীবনের পদার্পণ হেতু কাপা হস্তেই সই করে দিল আদ্রিজা। শেষ পর্যন্ত পবিত্র বন্ধনে বাধা পড়ল দুই মেরুর দুটো মানুষ। কেমন হতে চলেছে তাদের দুজনের পথ চলা। দিন শেষে যুদ্ধ করে দুজন পারবে তো সুখী এক প্রেমিক যুগল হয়ে উঠতে, নাকি রচিত হবে অন্য এক কাব্য। বিয়ের অবসান ঘটতে রুদ্ধর এতক্ষণের প্রতীক্ষার অবসান হলো। দুজনের মাঝে প্রাচীর সম ফুলের দ্বারা তৈরিকৃত পর্দাটা সরিয়ে দিল, কিন্তু তখনও মেয়েটার মুখ পাতলা ওড়নার আবরণে নিভৃত। রুদ্ধ সেদিকে অপলক চোখে তাকিয়ে রইল। দুজনকে উঠিয়ে পাশাপাশি এনে বসানো হলো। দুজনের সম্মুখে রাখা হলো এক সুদর্শন দর্পণ, যেখানে স্পষ্ট ফুটে উঠল দুজনের মুখখানা। এবারে আদ্রিজার মুখ থেকে ওড়নাটা সরিয়ে ফেলা হলো। ফলস্বরূপ স্নিগ্ধ শুভ্র মেঘের মতো কোমল মুখখানা রুদ্ধর চোখে ধরা দিল। চোখের তারায় ফুটে উঠল মুগ্ধতার রেশ। চনমনে হলো অন্তমন, এ যেন তার ভাবনার চাইতেও বেশি সুন্দর লাগছে মেয়েটাকে। মনে মনে রুদ্ধ বলল, মাশাআল্লাহ। দুজোড়া নয়নের মিলন ঘটল। ওই পুরুষালী ভয়ঙ্কর চোখ দুটোর পানে তাকাতেই আদ্রিজা স্তব্ধ হয়ে গেল। 3 কবলে নিজের করে নেওয়া একান্ত পুরুষটাকে কিছু পল নির্বিশেষ তাকিয়ে দেখল। আজ থেকে এই স্নিগ্ধ কঠিন পুরুষটি একান্তই তার। ভাবতেই যেন মনের কোথাও একটা গভীর টান অনুভব করলো। আশেপাশে মানুষের শেরগুল শুরু হলো, সেদিকে খেয়াল নেই নতুন কপোতির। চোখের দ্বারা যখন নিজেদের মাঝে অনুভূতির আদান প্রদান ব্যস্ত, তখন আদ্রিজার পাশ থেকে প্রিয়তা উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল, আয়নার মাঝে কাকে দেখতে পাচ্ছিস দোস্ত। বান্ধবীর প্রশ্ন শুনেও চোখ সরালো না আদ্রিজা। ভয়ঙ্কর গভীর চোখ দুটির দিকে তাকিয়ে থেকে শীতল কণ্ঠে জবাব দিল, আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, আমার পথপ্রদর্শককে দেখতে পাচ্ছি। জবাবে সবাই হৈ হৈ করে উঠল। এতে কি রুদ্ধর ঠোঁটের কোণে এক চিলতে হাসির উদ্গীরণ হলো। ঠিক ঠাওর করা গেল না। তার পাশ থেকে ঈশানী আর রায়ানের স্বর ভেসে এলো, এবার তুমি বলো ভাইয়া, দর্পণে কাকে দেখতে পাচ্ছ। সবাইকে আরো উল্লাসিত করে তুলতে আর নিজ অর্ধাঙ্গিনীকে আরো উতলা করে দিতে মোহময় কণ্ঠে বলল, সর্বোপরি আমার স্বপ্নচারিণীকে দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি একখণ্ড শুভ্র মেঘ, যা বর্ষণের ধারার মতো সুখ হয়ে আমাকে সিক্ত করে তুলবে। আর এদিকে বাতাস জুড়ে যেন খুশির ফোয়ারা বয়ে চলেছে। সেই খুশি এসে ছুঁয়ে যাচ্ছে রুদ্ধর অন্তঃস্থল। নিজের মাঝে অনুভব করছে এক সমুদ্র সম আনন্দ অনুভূতি। অববিবাহিত বধূর পাশে বসে আছে নিশ্চিন্তে। আশেপাশে সবাই হাসি তামাশায় মজে। একে একে অনেকে এসে দুজনকে অভিনন্দন জানিয়ে গেছে। বিয়ে সম্পূর্ণ হয়েছে কিছু মুহূর্ত পূর্বেই। রাত এখন বেশ হয়েছে, বাড়ি ফিরতে হবে। নতুন বরবধূকে খাওয়ানোর তাড়া দিতেই প্রিয়তা উঠে বান্ধবীকে বসা থেকে টেনে তুলল। রুদ্ধকে বলতেই সেও উঠে দাঁড়ালো। ভাই বোন সবাই নিয়ে এগিয়ে গেল খাওয়ার পর্ব চুকাতে। বাকি সবার খাওয়া শেষ, তাই যে কজন বাকি ছিল সবাই একটা টেবিলে গুল হয়ে বসলো। খাবার দিতেই খাওয়া শুরু করলো প্রত্যেককে। তবে আদ্রিজা মুখে কিছু তুলতে সক্ষম হলো না। আশেপাশে এত মানুষ, তাছাড়া চিন্তায় আর অস্থিরতায় তার ক্ষুধা নেই এক বিন্দু। শুধু খাবারের উপর আঙুল দিয়ে আঁকিবুকি করলো। পাশে বসা রুদ্ধ আর প্রিয়তা সব খেয়াল করলো। রুদ্ধ ছোট করে বলে উঠল, খাচ্ছেন না কেন আদ্রিজা। রুদ্ধর প্রশ্নবাণে বিদ্ধ হতে আদ্রিজা লোকটার পানে এক মুহূর্ত তাকিয়ে পুনরায় চোখ সরিয়ে মিনমিন করে বলল, এমনি, এই তো খাচ্ছি। রুদ্ধ চোখ শুরু করে তাকিয়ে রইল নববধূর পানে। প্রিয়তা বান্ধবীর অস্বস্তি বুঝতে পেরে নিজে খাওয়া বাদ রেখে বান্ধবীর মুখের সম্মুখে খাবার তুলে ধরল।
আদ্রিজা বাধাস্বরূপ বলতে চাইল, তুই খা, আমি নিজে খেয়ে। কথাটা সম্পূর্ণ করার পূর্বে প্রিয়তা চোখ রাঙিয়ে বলল, চুপচাপ আগে খা। আদ্রিজা কথা না বাড়িয়ে বান্ধবীর হাত থেকে খেয়ে নিল। দু এক গ্রোস খেতেই বাদ সাধলো আর খাবে না বলে। প্রিয়তা এতে আর জোর করলো না। মেয়েটার পরিস্থিতি সে বুঝতে ভালোই সক্ষম। মেয়েটাকে খেতে দেখে রুদ্র স্বস্তির শ্বাস ফেলে নিজেও খাওয়া শেষ করলো। হাসি আড্ডায় সময়টা যেন চোখের পলকে পেরিয়ে গেল। সবশেষে বিদায়ের পালা আসন্ন হতেই সবার মুখ যেন আধার ঘনিয়ে এলো। প্রিয়তা বাবা মিস্টার মিন্ময় খান আর আরাফ সাহেব পাশাপাশি দাঁড়ালো। মেয়েটা এখন চলে যাবে বিদায় আরাফ সাহেবের মনমরা। পাশে থাকা মিন্ময় সাহেবের উদ্দেশ্যে অনুরোধের স্বরে বলে উঠল, ভাই সাহেব যদি কিছু মনে না করেন তাহলে প্রিয়তা মাস মেয়েটার সাথে ও বাড়িতে যাক। আমার মেয়েটা একাকী সামলাতে পারবে না, জানেনই তো মেয়েটা কেমন। এভাবে অনুনয় করে বলাতে মিন্ময় সাহেব ব্যতিগ্রস্ত হয়ে বললেন, এমন করে বলবেন না, প্রিয় সাথেই যাবে, চিন্তা করবেন না, ঢাকাতেই তো থাকি আমরা, কাল না হয় রিসেপশন শেষ করে ওখান থেকে বাড়ি ফিরে যাবে। মিন্ময় সাহেবের আস্থা পেয়ে আরাফ সাহেব স্বস্তি পেলেন। এগিয়ে গেলেন প্রিয়তার দিকে, ডেকে বলে উঠলেন, প্রিয়তা মা, আজ আদ্রিজার সাথে তুমি যাচ্ছ, তোমার বাবার পারমিশন নেওয়া শেষ, তুমি আমার ভরসা। আদ্রিজার সাথে যাবে শুনতেই প্রিয়তা খুশিতে লাফিয়ে উঠল। ব্যস্ত কণ্ঠে বলল, একদম চিন্তা করবেন না আঙ্কেল, আমি সব সামলে নেব, 1 মিনিট দাঁড়ান, আমি এখনই আমার জিনিস নিয়ে আসছি। বলেই দৌড়ে আরাফ সাহেবের সামনে থেকে ছুটে গেল আদ্রিজার কক্ষপানে। তবে সম্মুখে বাধা স্বরূপ এসে দাঁড়ালো তমাল। তমালকে হঠাৎ সামনে এভাবে দাঁড়াতে দেখে প্রিয়তা থেমে ভ্রুকুচকে তাকালো। ছেলেটাকে এতক্ষণ তো আশেপাশেও দেখা যায়নি, হঠাৎ কোথা থেকে উদয় হলো। বোনের বিয়ে অথচ ছেলেটার কোনো মাথা ব্যথাই নেই। ভাবনার মাঝেই তমাল বাঁকা এসে বলে উঠল, ওই সুন্দরী, কি খবর তোমার? এসেছো আর আমার সাথে একটু দেখা পর্যন্ত করলে না। এমন কথা শুনে প্রিয়তার ভ্রুদ্বয়ের মাঝে আরও অসংখ্য ভাঁজের সৃষ্টি হলো। তীক্ষ্ণ কণ্ঠে জবাব দিল, আপনার সাথে দেখা করব কোন দুঃখে? আর নিজের বোনের বিয়েতে কই ছিলেন আপনি? এখন কোথা থেকে উদয় হয়েছেন? প্রশ্ন শুনে তমাল ভাবলেশীনভাবে বলে উঠল, ছিলাম এখানেই, খেয়াল করনি তাই দেখতে পাওনি। আর আমার থাকা না থাকায় কি এসে যায় বলো তো? এসব অবান্তর প্রশ্নে জবাব দেওয়ার ইচ্ছা হলো না প্রিয়তার। সামনে থেকে সরে যেতে যেতে বলল, যা ইচ্ছে করুন, কিন্তু এখন সামনে থেকে সরুন, আমাকে আদ্রিজার সাথে যেতে হবে। বলেও এক পা বাড়ানোর পর আর অন্য পা বাড়াতে সক্ষম হলো না প্রিয়তা। হাতে একটা টান পড়তেই থেমে যেতে হলো। চোখ ঘুরিয়ে হাতের পানে তাকিয়ে কঠোর স্বরে বলল, হাত ধরেছেন কেন তমাল ভাই? তমাল আলতো হেসে বলল, মাত্রই তো বললে যা খুশি করো, তাই হাত ধরলাম। প্রিয়তা বলল, অভদ্র তো আপনি শুরু থেকেই, এখন বখাটেদের দলেও নাম লেখাতে চাইছেন, হাত ছাড়ুন আমার। প্রিয়তার রাগী স্বরের কথা শুনেও তোমার হাতখানা ছাড়লো না। প্রিয়তা হাত ছাড়ানোর জন্য মুচড়ামুচড়ি শুরু করলো। তখন প্রিয়তা পেছন থেকে এক ভারী কিশোর ভেসে এলো। ওনার হাত ছাড়ো মিস্টার অভদ্র তমাল। এমন সম্বোধন শুনে তমাল আর প্রিয়তা দুজনেই পিছু ফিরে তাকালো। এক বলিষ্ঠ পুরুষ কিছুটা রাগী চাহনি নিক্ষেপ করে এদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তমাল তাকে চিনলেও প্রিয়তা চিনতে সক্ষম হলো না। কিন্তু কাল থেকে অনেকবার দেখেছে, বান্ধবীকেও জিজ্ঞেস করার সুযোগ হয়নি। তবে ছেলেটার কথাই তমাল হাত ছেড়ে দিতেই প্রিয়তার মুখের কোণে হাসি ফুটলো। তমাল বাঁকা হেসে কটাক্ষের স্বরে বলে উঠল, আরে আপনি সেই ভদ্র রুনাক কাদের নভ্র তাই না? সেদিন যে আমার বোন ধর্ষিতা বলে রিজেক্ট করেছিলেন। এমন কথা শুনে পুনরায় প্রিয়তার কপালে ভাঁজ পড়ল। তাহলে এই সেই ছেলেটা যে তার বান্ধবীকে রিজেক্ট করেছিল? সে সবাই শুনেছে আরাফ সাহেবের থেকে, তার মানে এটা রুদ্ধ ভাইয়ের ছোট ভাই। ভাবতেই মনের মাঝে একটা চাপা রাগের সৃষ্টি হলো প্রিয়তার মনে। সে যেই হোক, তবে ছেলেটার কি উত্তর দেয় তা শোনার জন্য অপেক্ষা করলো। তখন ওই রুনাকে একই স্বরে বলল, ঠিকই চিনেছো তুমি, মানছি সেদিন মেয়েটাকে রিজেক্ট করেছি, হয়তো এমন একটা কারণে অনেকেই তা করবে, তবে তোমার মতো এত নিচু মনের নয় যে নিজের বোনকে অন্যর সম্মুখে ছোট করে কথা বলবো। হয়তো সেদিন সরাসরি অভাবে বলে ঠিক করিনি, কিন্তু মেয়েদের সম্মান ঠিক করি। পপে তোমাল এক ফেসে হাসলো। পুনরায় কটাক্ষের স্বরে বলল, বাহ, আপনি তো বেশ ভদ্র ছেলে। ইস, আমার বোনটা লস খেয়ে গেল আপনার মতো ভদ্র ছেলেকে হারিয়ে। কথাটা শুনে রুনাক রাগী চাহনি নিক্ষেপ করলো তমালের উপর। তা দেখে তমাল আরও হেসে সেখান থেকে চলে গেল। তমাল যেতে প্রিয়তা উচ্চ আওয়াজে বলে উঠল, থ্যাঙ্কস মিস্টার, এমন একটা মুহূর্তে এখানে আসার জন্য। বলে পুনরায় ঘুরে চলে যেতে চাইলে রুনাক পিছু ডেকে উঠল, শুনুন মিস। বারবার বাধা পড়ায় রেগে গেল প্রিয়তা। তবুও থেমে পিছু ঘুরে ভদ্রস্বরে বলল, কিছু বলবেন মিস্টার? রুনাক কোনো ভনিতা না করেই বলে উঠল, মনে হয় আপনি আমাদের বাড়িতেই যাবেন, আপনাকে কাল থেকে দেখছি। আপনি ওই মেয়েটার কে হন? ওই মেয়েটা ঠিক বুঝলো না প্রিয়তা। অবসরে বলে উঠল, ওই মেয়েটা বলতে কাকে বুঝাচ্ছেন? এবারের প্রশ্নে রুনাক কিছুটা অপ্রস্তুত হয়ে জবাব দিল, আদ্রিজা বলে মেয়েটা, যাকে আমার ভাই বিয়ে করেছে। বান্ধবীকে এভাবে বলায় প্রিয়তা ভয়ঙ্কর চাহনি দিল রুনাকের পানে। তীক্ষ্ণ কণ্ঠে বলল, মেয়েটাকে আপনার ভাই বিয়ে করলে মেয়েটা আপনার কি হলো? প্রিয়তার এমন চাহনি আর তীক্ষ্ণ কণ্ঠে ভরকে গেল রুনাক। আর একটু অপ্রস্তুত স্বরে বলে উঠল, ভাবি, ভাবি হয় আমার। ভাবি শব্দ শুনতে প্রিয়তার মুখে হাসি ফুটল। বিশ্বজয়ের হাসি এসে ধমকের স্বরে বলল, ঠিক বলেছেন, ভাবি হয় আপনার। এরপর থেকে ভাবি বলেই সম্বোধন করবেন। আর যদি কখনো দেখেছি ওই মেয়ে বলে ডাকতে, তাহলে আপনার মুখ ভেঙে দেবো আমি। রুনাক বুকা বনে গেল এবং ধমক শুনে, কি দজ্জাল মেয়ে রে বাবা। প্রিয়তা পুনরায় সেখান থেকে প্রস্থান নিতে গেল। রুনাক ফের পিছু ডেকে বলল, আপনার নামটা কি মিস? না মানে আমাদের বাসায় যাচ্ছেন আর আপনাকে যদি বারবার মিস মিস বলে সম্বোধন করি, সেটাও ভালো দেখায় না তাই না?
প্রিয়তাকে এবার থামতে দেখা গেল না, তবে গলার জোর বাড়িয়ে উচ্চস্বরে বলল, আমার নাম প্রিয়তা, প্রিয়তা খান প্রিয়। প্রিয় নামটা বার কয়েক বিড়বিড়ালো রুনাক, তারপর সেখান থেকে চলে গেল। প্রিয়তা আদ্রিজার রুম থেকে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে চটজলদি বাইরে এলো। আসতেই দেখলো বিদায়ের সব আয়োজন শেষ। সে দৌড়ে নিজের বাবার পাশে দাঁড়াতে মৃন্ময় সাহেব মেয়ের উদ্দেশ্যে সাবধানের বাণী ছুড়ে দিলেন। তারপর বললেন, ওখানে গিয়ে ভদ্রমেয়ে হয়ে থাকবি আর আদ্রিজার খেয়াল রাখবি। কাল আমি রিসেপশনে অ্যাটেন্ড করতে পারবো না, তাই কাউকে সাথে নিয়ে সন্ধ্যার পূর্বে বাড়ি ফিরবি, মনে থাকে যেন। প্রিয়তা বারবার মাথা দুলিয়ে সায় জানালো। মৃন্ময় সাহেব খুশি হয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। বিদায়ের ঘন্টা বাজতেই আদ্রিজা আর নিজেকে আটকে রাখতে সক্ষম হলো না, বাবাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। মেয়েকে কাঁদতে দেখে আরাফ সাহেবের বুক ভার হয়ে উঠল। নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে গেলেন, না হলে যে মেয়েটা আরও কেঁদে ভাসাবে। আদ্রিজা বাবাকে জড়িয়ে ধরে অভিযোগ করে বলল, কেন আমাকে দূরে সরালে আব্বু? এখন কে আমাকে পাশে থেকে ভরসা দেবে? তুমি জানো না তোমার মেয়ে কত ভীতু, একা কি করে থাকবে আব্বু? তোমার কাছে সারা জীবনের জন্য রেখে দিতে পারলে না? মেয়ের অভিযোগ শুনে কষ্টের মাঝেও একটু হাসি ফুটিয়ে তুললেন মুখে। মেয়ের পিঠে ভরসা স্বরূপ হাত বুলিয়ে আওড়ালেন আরাফ সাহেব। ভয় নেই আম্মু, বাবা না থাকলেও বাবার দোয়া সর্বদা তোমার সাথে থাকবে, আর বাবার প্রতি ভরসা রাখো। আব্বু তোমাকে ভুল কারো হাতে তুলে দেয়নি, আর তোমাকেও এখান থেকে সাহসী হতে হবে। বাবা আছি তো, কাঁদো না আম্মু। আবার ভরসা পেয়েও কান্না থামালো না আদ্রিজা, বরং আরও বেড়ে চলল। আরাফ সাহেবেরও চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা অশ্রু করালো। তিনি তার সন্তর্পণে মুছে দিয়ে মেয়েকে বুকে তুললেন। আদ্রিজা উঠে পাশে দাঁড়ানো মেয়ের পানে তাকালো। মহিলার চোখে অশ্রুরা ভিড় করেছে। আদ্রিজা মাকে জড়িয়ে ধরেও কাঁদলো। কাঁদতে কাঁদতে বলল, আব্বুকে দেখে রেখো আম্মু, তুমি ছাড়া আর কে আছে বলো? এখন তো আমিও থাকছি না, আর অশান্তি করো না তোমরা। ভাইয়াকে বলো বাবার সাথে যেন খারাপ ব্যবহার না করে। তুমিও ভালো থেকো। তোমালিকা বেগম কথা বলতে পারলেন না, মেয়ের পিঠে হাত বুলিয়ে দিয়ে অনেক কষ্টে উচ্চারণ করলেন, তুমিও স্বামীর সংসার নিয়ে সুখে থেকো, মায়ের প্রতি রেগে থেকো না, ভালো থেকো। আদ্রিজা মাকে ছেড়ে আরো নিকটাত্মীয়দের ধরে কান্না করলো। পুনরায় বাবার কাছে ফিরে বাবার বুকে মুখ লুকালো। আরাফ সাহেবের এবার কষ্টে বুক ভেঙে এলো। মেয়েটা চলে গেলে তিনিই থাকবেন কি করে? মেয়েটা যে ওনার নারী ছেড়া ধন, আর এখন যার সময় এভাবে কাঁদছে যে উনি আরো কষ্ট পাচ্ছেন, এটা কি মেয়েটা বুঝতে পারছে না? উনি উপায় না পেয়ে তাকালেন নিজ মেয়ে জামাইয়ের পানে। রুদ্ধ এতক্ষণ ছোট ছোট চোখ করে বউয়ের পানে তাকিয়েছিল। মেয়েটা এত কাঁদছে কেন? বুঝতে পেরে কান্নাটা মেনে নিতে পারছিলেন না, তবে বাধাও দেয়নি, শুধু মন পড়ছে। এর মাঝে শ্বশুরের চাহনি দেখে রুদ্ধর আর বুঝতে বাকি নেই তিনি কি বলতে চাইছে। রুদ্ধ এগিয়ে গিয়ে দাঁড়ালো আদ্রিজার নিকটে। আরাফ সাহেব মেয়ের একটা হাত দিয়ে পুনরায় হাতের মাঝে দিয়ে এক বুক কষ্ট নিয়ে বললেন, অনেক ভরসা নিয়ে মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম বাবা, মেয়েটাকে দেখে রেখো, আমার ভরসা কখনো নষ্ট হতে দিও না। ও একটু ভীত, যত্ন করে আমার মাটাকে আগলে রেখো। বলতে বলতে এবার না চাইতেও কেঁদে ফেললেন আরাফ সাহেব। বাবার কান্না দেখে আদ্রিজা আরো কান্নায় ভেঙে পড়ল। রুদ্ধ বুঝলো না এই পরিস্থিতিতে বউকে সামলাবে নাকি শ্বশুরকে ভরসা দিবে। ব্যতিগ্রস্ত হয়ে শ্বশুরের উদ্দেশ্যে বলল, চিন্তা করবেন না আব্বু, আমি ওনার সম্পূর্ণ খেয়াল রাখবো, এক বিন্দু আঁচ আসতে দিব না ওনার গায়ে, ভরসার মান আমি অবশ্যই রাখবো। আরাফ সাহেব খুশি হয়ে মেয়েকে বুক থেকে তুলতেই আদ্রিজার মাথাটা ঘুরে উঠল। পরে যেতে নিতে রুদ্ধ দুহাতে আগলে নিল। বিচলিত হলো ছেলেটা। মেয়ের অবস্থা দেখে আরাফ সাহেবের কষ্ট যেন দ্বিগুণ হলো। তবুও কষ্ট চেপে রেখে জামাইকে নির্দেশ দিলেন, মেয়েটাকে এখন ওই নিয়ে যাও বাবা, নাহলে আরো কাঁদবে মেয়েটা আমার। সম্মতি পেতেই রুদ্ধ আর এক মুহূর্ত দেরি করলো না। আদ্রিজাকে দুহাতে কুলে তুলে নিয়ে গাড়ির দিকে হাঁটতে শুরু করলো। প্রিয়তা এতক্ষণ প্রিয় বান্ধবীর কান্না দেখে কেঁদে ফেলেছিল। বান্ধবীকে নিয়ে যেতে দেখে চোখের পানি মুছে বাবাকে বলে দৌড়ে চলে গেল বান্ধবীর নিকট। রুদ্ধ আদ্রিজাকে গাড়িতে ঠিকঠাক করে বসিয়ে দিয়ে নিজেও পাশে বসলো। প্রিয়তা গিয়ে অন্য পাশে বসে বান্ধবীকে আগে নিজের সাথে আঁকড়ে ধরলো। রুদ্ধ যেন এতে অসহায় বোধ করলো। হয়তো ভেবেছিল বউকে কাছে টেনে ভরসা দিবে, আর তা হলো না। তবে কিছু বললেও না, কারণ এটাই ভালো হলো, না হলে মেয়েটা তার নিকটে হয়তো অস্বস্তি বোধ করত। রুদ্ধকে গাড়িতে উঠতে দেখে একে একে সবাই যার যার গাড়িতে চড়ে বসলো। রাশেদুল সাহেব আর রামিদ সাহেব দু ভাই আদ্রিজার বাবার সাথে কিছু কথা বলে ওনারাও গাড়ির নিকট এগিয়ে গেলেন। সবাই গাড়িতে চড়তেই ড্রাইভার গাড়ি ছুটালো গুলশানের অবস্থিত মেঘমহলের উদ্দেশ্যে। আদ্রিজা অর্ধগানে থাকার জন্য শেষ একবার বাবা বাড়ির মানুষগুলোকে আর দেখার সুযোগ পেল না। হয়তো যখন চোখ পুরোপুরি মেলে তাকাবে তখন দেখতে অনেক দেরি হয়ে যাবে। আর এদিকে রাত্রিপ্রহরে নির্জন সড়ক হয় হাসনাবাদ থেকে গুলশানে আসতে খুব বেশি সময় লাগলো না। রাত্রি এখন 12টার মতো। গাড়ি এসে মেঘমহলের সম্মুখে স্থির হতে রুদ্ধ আদ্রিজার পানে তাকালো। মেয়েটা এখনো প্রিয়তার কাঁধে মাথা রেখে নিশ্চুপ বসে আছে। অধিক কান্না করার ফলে এখনো ক্লান্ত মেয়েটা। চলে এসেছে বুঝতে পেরে প্রিয়তা বান্ধবীকে ডেকে উঠল, এই আর উঠে পর, চলে এসেছি আমরা। ডাক কর্ণপাত হতেই চোখ মেলে তাকালো আদ্রিজা। গাড়ি স্থির দেখে বুঝতে বাকি নেই যে শ্বশুরবাড়িতে চলে এসেছে। রুদ্ধ রায়া সহ সবাই নেমে পড়লো গাড়ি থেকে। আদ্রিজা দেরি করা রায়া তারা দিয়ে বলে উঠল, ও ভাবি নামো দ্রুত, চলে এসেছি তো। ননদের ডাক পেয়ে আদ্রিজা গাড়ি থেকে নামতে উদ্যত হলো। শরীর অত্যাধিক ক্লান্ত থাকায় হিল পড়ার কারণে গাড়ি থেকে নামতেই তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিল। আবারও সেই ভরসাজনিত দুখানা হাত আঁকড়ে ধরলো তাকে। পারিপার্শ্বিকতা ভুলে রুদ্ধ পুনরায় আদ্রিজাকে কুলে তুলে নিল। আদ্রিজা এবারে সম্পূর্ণ হুঁশে থাকার কারণে এভাবে কুলে তুলে নেয় লজ্জা পেল, অস্বস্তিও হলো। আশেপাশে কত মানুষ, অস্বস্তিতে গাঢ় হয়ে আওড়ালো, আমাকে নামিয়ে দিন, হেঁটে যেতে পারবো। কানে তুলল না সেসব কথা রুদ্ধ। সম্মুখে তাকিয়ে অগ্রসর হতে হতে বলল, কথা কম বলুন আদ্রিজা, আপনি অসুস্থ, আপনার ভার বইতে কষ্ট হচ্ছে না আমার?
চুপ থাকতে বাধ্য হলো আদ্রিজা। ভাইকে এভাবে ভাবিকে কোলে নিয়ে যেতে দেখে রায়া সহ সবাই হইচই করে উঠলো। এতে যেন আরো লজ্জা রায়া এসে জেকে ধরলো আদ্রিজাকে। রায়া প্রিয়তাকে কাছে এগিয়ে তার একখানা হাত পাকড়াও করে সামনে চলতে চলতে বলল, তুমি আমার সাথে চলো আপু। প্রিয়তা কথাবিহীন রায়ের সাথে চললো। রুদ্ধ বিশালাকার হলরুমে আসতেই দর্শন পেল নিজ মা সহ ফুপি আর চাচির সাথে অন্যান্য মানুষের। রুদ্ধ মায়ের পানে তাকিয়ে বলল, তোমাদের কি কোনো নিয়ম কানুন আছে মা? না হলে ওনাকে নিয়ে রুমে যাই। রাত অনেক হয়েছে, সাথে ওনার শরীর ঠিক নেই। রাত অনেক হওয়াতে নতুন বউ দেখার কেউ নেই। তাছাড়া নূরজাহান বেগম ভালোই জানেন বিয়ের পর বাপের বাড়ির সদস্যদের ছেড়ে আসতে ঠিক কতটা কষ্ট হয়। তাই তিনি সম্মতিস্বরূপ মাথা নেড়ে চটজলদি বলে উঠলেন, তুই ওকে রুমেই নিয়ে যা, বাকি সব কাল দেখা যাবে। মায়ের সম্মতি পেয়ে রুদ্ধ কাল বিলম্ব না করে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। করিডোর পেরিয়ে নিজের রুমের দিকে অগ্রসর হলো। রুমে প্রবেশ করতেই চোখে বিঁধল ফুলে সজ্জিত এক কক্ষ। ফুলের সুবাসে মম করছে কক্ষ জুড়ে। রুদ্ধ এগিয়ে গেল বিছানার নিকট। ফুল দিয়ে সুন্দর করে সাজানো বিছানার উপর গিয়ে বসিয়ে দিল আদ্রিজাকে। তখন ওই রুমে হুড়মুড় করে প্রবেশ করলো রুদ্ধর কাজিন গ্রুপ, সাথে প্রিয়তাও। সবাইকে দেখে রুদ্ধ ঈশানীর পানে তাকিয়ে নির্দেশ দিল, ইস্যু ভাবিকে ফ্রেশ করে এনে চেঞ্জ করতে সাহায্য কর। আর এত রাতে রুমে কোনো আড্ডা দেখতে চাই না। তারপর বলল, ওকে ভাইয়া। ছোট বাক্য সম্মতি জানালো ইশারি। বাকি সবাই নীরব হয়ে গেল ভাইয়ের নীরব হুমকি শ্রবণ করে। ছোট বোনকে নির্দেশ দিল, আমি না আসা পর্যন্ত ভাবির কাছে থাকিস, বাট আমি একটু আসছি। বলেই রুম থেকে বেরিয়ে গেল রুদ্ধ। রুদ্ধ যেতে আদ্রিজা এতক্ষণে আটকে রাখা শ্বাসটাকে নির্গত করলো। এতক্ষণে যেন তার দম বন্ধ হয়ে আসছিল। এই ফুলে সজ্জিত রুম দেখে তার মন আনচান করে উঠল। প্রিয়তা এগিয়ে গেল বান্ধবীর নিকট, বিছানা থেকে নামতে সাহায্য করে বলল, চল ফ্রেশ হবি, চেঞ্জ করে পাতলা কিছু পরে নিবি, ভালো লাগবে। আদ্রিজা দুরুক্তি না করে প্রিয়তার হাত ধরে ওয়াশরুমে গেল। ঈশানী ভাইয়ের কাবার থেকে ভাবির জন্য কিনে রাখা পোশাক থেকে সুন্দর করে একটা শাড়ি বের করে প্রিয়তার হাতে ধরিয়ে দিল। রায় রুম থেকে ছোট ভাইদের বের করে দিয়ে ঈশানীকে নিয়ে ভাবির জন্য অপেক্ষা করলো। আদ্রিজার চেঞ্জ করে ফ্রেশ হয়ে প্রায় আধ ঘন্টার মতো সময় কেটে গেল। ফ্রেশ হতে পেরে আর পাতলা নরম একটা শাড়ি জড়িয়ে আদ্রিজা যেন স্বস্তি পেল। আদ্রিজার কাজ সম্পন্ন হতে পুরোনায় তাকে খাটে বসিয়ে দিল প্রিয়তা। তারপর কল করে আরাফ সাহেবের সাথে আদ্রিজার কথা বলিয়ে দিল। বাবার সাথে কথা বলে আদ্রিজার মনটা ভারী হয়ে উঠল। তবে নিজেকে সামলে নিল সে। ভাই আসতে বুঝতে পেরে রায় আর ঈশানী দৌড়ে চলে গেল দরজার নিকট। বাসরে ঢোকার আগে দরজা রোধ করে টাকা উসুল করতে হবে, তো এই আশায় আদ্রিজার বুক থরথর করে কাঁপতে শুরু করলো। এই রাত, এই ফুলে সজ্জিত কক্ষ, আর সর্বোপরি আজ থেকে একটা ছেলের সাথে রাত্রি যাপন করতে হবে ভাবতেই আদ্রিজার রুহ কেঁপে উঠল। মনে যেন আতঙ্ক ভর করলো কোনো দুর্বিষহ অতীত স্মরণ করে। অস্থিরতায় প্রিয়তার হাত শক্ত করে আঁকড়ে ধরে কম্পনরত স্বরে আওড়ালো, দোস্ত আমার ভীষণ ভয় লাগছে, আমাকে ছেড়ে যাস না প্লিজ। প্রিয়তা উপায় না পেয়ে বান্ধবীকে শক্ত করে জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা স্বরূপ বলল, হুশ, শান্ত হ পাখি, ভয় নেই। নিজের এই অস্থিরতাকে আড়াল করতে শেখ। মনে রাখিস তোর বিয়ে হয়েছে, যে ছেলেটা এখানে আসবে সে তোর স্বামী। অতীত ভুলে বর্তমান ভাব, সব ঠিক হয়ে যাবে। বান্ধবীর আস্থা পেয়ে আদ্রিজা কিছুটা শান্ত হয়ে এলো। প্রিয়তা পুনরায় বলল, শুন, বিয়ে যেহেতু হয়েছে তখন ভাইয়া তোর ওপর সম্পূর্ণ অধিকার আছে। ভাইয়া হয়তো তোর কাছে আসতে চাইবে, স্পর্শ করতে চাইবে, তখন কিন্তু প্যানিক করিস না। খুব খারাপ লাগলে ভাইয়াকে বুঝিয়ে বলিস। আই থিঙ্ক ভাইয়া বুঝবে। অনেক রাত হয়েছে, আমি এবার যাই। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তার আগে সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।